সুমি, এক গ্লাস পানি দাও তো, খাবো। তুমি নিয়ে খেতে পারো না? দেখছো আমি ফোনে কথা বলতেছি, তারপরে বলছে এক গ্লাস পানি দাও। আমি অফিস থেকে ফিরছি, আমাকে এক গ্লাস পানি দিবে, তাও তুমি দিতে পারছো না। সারাদিন করোটাই কি? সব কাজ তো করো ওই কাজের মহিলা। দেখো, আমার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি আর 10টা মেয়ের মতো নয় যে বাড়ির কাজ করব। এক গ্লাস পানি নিয়ে খেতে পারো না? তুমি পানি খেয়ে আমাকেও এক গ্লাস পানি দিও। আকাশ অফিস থেকে ফিরে সুমির কাছে পানি চাওয়ায় সুমি যা তা ব্যবহার করলো আকাশের সাথে। আকাশ যখন পানি খেতে গেল, সুমি বলল, আমার জন্য এক গ্লাস পানি এনে দিও। আকাশ এক গ্লাস পানি সুমির কাছে রেখে রুমে চলে গেল। সকাল 9টা বাজে। আকাশ তাড়াতাড়ি ঘুম ভেঙে বিছানা থেকে উঠল। সুমি, তাড়াতাড়ি ওঠো, সকাল 9টা বাজে। আমি কখন অফিসে যাব? আরে খালা আসেনি? তাকে বলো নাস্তা বানিয়ে দিতে। কেন অযথা আমাকে ডাকছো? তুমি তো জানোই আমি এত সকালে ঘুম থেকে উঠি না। সুমি, তোমার বিয়ে হয়েছে, তোমার একটা দায়িত্ব আছে না স্বামীর প্রতি? আজ 6 মাস ধরে বিয়ে হয়েছে, আমার প্রতি তুমি কোন দায়িত্বটা পালন করেছো? সারাদিন টিভিতে সিরিয়াল দেখো, ফোনে কথা বলো, যখন ইচ্ছা শপিং করতে বের হয়ে যাও। বিবাহিত মেয়েদের জীবন এমন হয় না, দায়িত্ব নিতে হয়। চলো তুমি ঘুমাতে দাও, আমাকে বকবক করবে না। আমি অন্য মেয়েদের মতো এত কিছু করতে পারবো না। তুমি আমাকে দেখে শুনে বিয়ে করেছো, যেভাবে আছি এইভাবে মেনে নিতে হবে, না হলে যা করার করো। কাকে যে বিয়ে করেছি আমি? আমার জীবন পুরোটাই শেষ, অসহ্য মেয়ে একটা। সুমি তবু উঠল না। দরজায় নক হচ্ছে। আকাশ এসে দরজা খুলে দিল। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছিল। হাজেরা। অনেকদিন ধরে আকাশের বাসায় কাজ করেন তিনি। খুব দায়িত্বশীল একজন কাজের লোক তিনি। সেই কখন থেকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আজকে কি ঘুম ভাঙেনি তোমার? অফিসে কাজের চাপ ছিল, বাসে এসে ল্যাপটপে রাত অব্দি কাজ করেছি। এখন সকালে ডেকে দেওয়ার মতো মানুষ থাকলেই তো ঘুম ভাঙবে। কি বলবো রে বাবা, তোমার বউ তোমার প্রতি একটুও যত্ন নেয় না। বিয়ের আগে বাবার বাড়িতে যতই কাজ করুক না কেন, বিয়ের পর স্বামীর বাড়িতে এসে কিছুটা হলেও কাজ করে মেয়েরা। কিন্তু তোমার বউ দেখি সারাদিন শুধু ফোন টিপে। তোমার জন্য খুব মায়া হয় আমার। এত ভালো একটা ছেলে তুমি, আর কেমন একটা বউ পেলে? আমি তো এটাই ভাবি খালা, এই যে আরও আগে যদি আপনি আমাকে ডেকে নাস্তা রেডি করে দিতেন, আমি এতক্ষণ অফিসে চলে যেতাম। এখন অফিসে যেয়ে বছর বকা শুনতে হবে। ঠিক আছে, আমি ফ্রেশ হই, তুমি আমাকে এক কাপ চা করে দাও। শুধু চা না, আমি তার সাথে পরোটাও করে দিচ্ছি। শুধু চা খেয়ে গেলে শরীর খারাপ করবে। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তাড়াতাড়ি তোমার জন্য নাস্তা রেডি করি। আকাশ ওয়াশরুমে চলে গেল। সুমি কেমন মেয়ে, এরকম একটা ভালো স্বামী পেয়েছে, তাকে অবহেলা করছে। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকে, তাকে কখনো জ্বালাতেও আসে না। স্বামীর কাছে যা চাচ্ছে তাই পাচ্ছে, তবুও স্বামীর প্রতি এরকম অবহেলা। আকাশ রেডি হয়ে বের হয়ে যাচ্ছিল। হাজেরা তখন বলল, বাবা যেও না, এই যে নাস্তা নাও, খেয়ে যাও। না খালা, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, বছর বকা শুনতে হবে। বছর বকা যদি শুনতেই হয় এমনিতেই শুনবে। দেরি যখন হয়েছে আর 5 মিনিটের জন্য কিছু হবে না, আসো তো। হাজেরার এরকম মায়ের মতো শাসনে আকাশ আর কিছু বলতে পারল না। নাস্তা করে বাসা থেকে বের হয়ে চলে গেল। হাজেরা রান্না করতে চলে আসলো। সুমি ঘুম থেকে উঠে 11টা-12টার দিকে। খালা, এক কাপ চা বানিয়ে দাও তো। আচ্ছা, আমি বানিয়ে নিয়ে আসছি, একটু বসো। এই নাও তোমার চা। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। আচ্ছা বলো, কি বলতে চাও? তোমার তো এখন বিয়ে হয়েছে, তোমার কিন্তু তোমার স্বামীর প্রতি দায়িত্ব আছে। আকাশ বাবা সারাটা দিন অফিস থেকে খাটনি করে বাসায় ফেরে। তুমি যদি তার একটু যত্ন নিতে, তাহলে সে অনেক খুশি হতো। ও, তোমার কাছ থেকে আমার দায়িত্বজ্ঞান শিখতে হবে? সিরিয়াসলি? তাও আবার বাসার কাজের মানুষের কাছ থেকে? তোমার সাহস কি করে হয় আমাকে এগুলো বলার? ও, বুঝতে পেরেছি, আকাশ তোমাকে বলেছে না এগুলো বলতে? হাজেরা মাথা নিচু করে আছে। না, আকাশ বাবা আমাকে কিছু বলেনি। আমি তোমার বিয়ের আগে থেকে আকাশের বাসায় কাজ করছি, তাকে আমি নিজের ছেলের মতোই মনে করি। তুমি তার প্রতি উদাসীন, এই কারণে তোমাকে আমি এটা বললাম। কিন্তু তুমি আমাকে কাজের মানুষ বলে যেভাবে অপমান করলে, খুব কষ্ট পেলাম। তুমি এখানে কাজ করো, কাজের মহিলার মতোই থাকবে, মা সাজার চেষ্টা করবে না। আমাদের পার্সোনাল বিষয়ে তোমার কথা বলার অধিকার নেই। তোমার দায়িত্ব কাজ করার, কাজ করবে আর চুপচাপ থাকবে, না হলে কিন্তু আর কাজ করতে পারবে না এখানে। আমি ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে অপমান করবে। আমার ভুল হয়ে গেছে, আর কখনোই তোমাদের বিষয়ে কিছু বলবো না। আমি তো কাজের মহিলা, আমি তোমাদের এগুলো কেন বলতে যাব? খুব বড় অন্যায় হয়ে গেছে। হাজেরা রান্না করতে চলে আসলো। সুমি হাজেরার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিল। তখনই ফোন বেজে উঠল সুমির। ফোন রিসিভ করে কথা বলতেই মায়ের সাথে ব্যস্ত হয়ে গেল সুমি। হাজেরা রান্না করে সব কাজ শেষ করে সুমিকে এসে বলল, রান্নাবান্না সব কাজ শেষ করেছি, এখন আমি আসি। খালা শোনো, তখন আমার মাথা ঠিক ছিল না, তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলেছে। প্লিজ কিছু মনে করো না, আমি তো তোমার মেয়েরই মতো, তাই না? আমরা কাজের মানুষ, আমাদের সাথে তোমরা খারাপ ব্যবহার করতেই পারো, সেটাকে আমাদের মনে রাখলে চলবে? সুমি মনে মনে ভাবছে, শুধু আমার দরকার বলে তোমার মতো মানুষের সামনে মাথা নত করলাম। কাল থেকে যদি কাজে না আসো, তাহলে তো এই কাজগুলো আমারই করতে হবে। তাহলে এখন আমি যাই। আচ্ছা খালা, যাও। আকাশ অফিস থেকে ফিরে আজকেও দেখল সুমি ফোনে কথা বলছে।
তার মেজাজ খারাপ হয়ে গেল। তুমি কার সাথে তো কথা বলো? স্বামী সংসারের প্রতি কোনো খেয়াল নেই তোমার? আমি অফিস থেকে কখন এসেছি, সেদিকে মন না দিয়ে তুমি ফোনের প্রতি আসক্ত হয়ে আছো। এই, তুমি আমার সাথে একদম রাগ দেখাবে না, আমি তোমাকে ভয় পাই না। ভয় পাবে কেন? তোমাদের মা মেয়ের মনে ভয় আছে নাকি? শুনেছি তোমার মা তোমার বাবাকে দিয়ে সংসারের কাজকর্ম করায়। তুমি কি চাচ্ছ আমাকে দিয়ে সেরকমই করাতে? কিন্তু আমি তোমার বাবার মতো নয়, এরকম সহ্য করব না। আচ্ছা, তুমি যা খুশি তা করো, আমার তাতে সমস্যা নেই। কোনো কাজকর্ম আমি করতে পারবো না। আমার মা কিন্তু বিয়ের আগে তোমাকে বলে দিয়েছিল আমি ছোট থেকে কোনো কাজ করি না। তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছ। কাজ করনি বলেই কি স্বামীর প্রতি তোমার কোনো দায়িত্ব কর্তব্য থাকবে না? অফিস থেকে ফিরে কখনো এক গ্লাস পানি চাইলে তোমার কাছ থেকে পাই না, কাজের মানুষকে দিয়ে সব করাও। আমার তো মন চাই স্ত্রীর কাছ থেকে সেবা যত্ন পাবার। আকাশের কথার পাত্তা না দিয়ে সুমি আবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। হাজিরা অসুস্থ হওয়ার কারণে কাজ করতে আসতে পারছে না, তে বাসায় কোনো রান্না হলো না। সুমি আকাশকে বলল, আমার জন্য খাবার অর্ডার করো। খালা কল দিয়ে বলেছে সে অসুস্থ, কয়েকদিন আসতে পারবে না। তুমি রান্না করতে পারো না? রান্না করে নাও। কি বলছো, আমি রান্না করব? আমাকে কি তোমার কাজের মেয়ে মনে হয়? এতটুকু বড় হয়েছে কখনো রান্না করিনি, আর আমি আজকে রান্না করব? তোমার কি মাথা খারাপ হয়েছে? বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে স্বামীর বাড়িতে রান্না করে, সে যতই শিক্ষিত হোক আর যতই বড় লোকের মেয়েই হোক। তাই বলে কখনো কাজের মেয়ে হয়ে যায় না। তোমার এমন নিচু মানসিকতার পরিবর্তন করো আর রান্না করে খাও। আমি পারবো না, মাকে বলবো আমাকে টাকা পাঠিয়ে দিতে, আমি খাবার অর্ডার করে নেব। কি এমন পাপ করেছিলাম যার কারণে এমন স্ত্রী আমার ভাগ্যে জুটেছে? একে নিয়ে সারা জীবন আমি কিভাবে থাকবো? এই মেয়েকে নিয়ে থাকা যাবে না, তাকে উচিত শিক্ষা দিতে হবে। সুমি সিরিয়াল দেখছিল টিভিতে। দরজায় নক হলো। সুমি গিয়ে দরজা খুলে দিয়ে আকাশের সাথে বধূ বেশে এক মেয়েকে দেখে সুমি অবাক হয়ে গেল। দরজা থেকে সরো, ভেতর আসতে দাও। তোমার সাথে কে? তুমি পাঞ্জাবি পরে আছো আর এই মেয়ে বসে যে আছে, ব্যাপারটা কি? ব্যাপার কিছু এটা, আমি বিয়ে করেছি। তুমি তো সংসারের কাজকর্ম কিছুই করবে না, এভাবে তো আর আমার জীবন চলবে না, তাই বাধ্য হয়ে আমাকে দ্বিতীয় বিয়ে করতে হলো। সুমি কখনো ভাবেনি আকাশ এমনটা করবে। যা ইচ্ছা তাই অবহেলা করে এসেছে এতদিন। ভেবেছিল তার রূপ দেখে আকাশ সব সহ্য করে নেবে, কিন্তু আকাশ আজকে বিয়ে করে নিয়ে আসার পর সুমির কথা বলার ভাষা হারিয়ে গিয়েছে। চলো আমার রুমে, এখানে দাঁড়িয়ে থেকে কি করবে? তুমি এটা ঠিক করনি, আমি তোমার নামে মামলা করব। তুমি আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করবে, বউকে নিয়ে সুখে থাকবে, সেটা হতে দেব না। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি মামলা করেন আর যাই করেন, আমাদের কিছু হবে না। আমার চাচা এই শহরের মস্ত বড় উকিল, তার সাথে কথা বলে আমরা বিয়ে করেছি। আপনি আকাশের সাথে যা যা করেছেন সেটা এক প্রকার নির্যাতন। স্ত্রী হয়ে স্বামীর প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য ছিল তা আপনি কখনো পালন করেননি। এখন আসছেন স্ত্রীর অধিকার ফলাতে। মামলা করেন আর যা করার করতে পারেন। শুনে রাখো, আজ থেকে আমার রুমে রিমা থাকবে, তুমি অন্য রুমে থাকবে। আর যদি সহ্য না হয় চলে যাবে। তোমাকে আমি ভালো করতে চেয়েছিলাম, অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার সাথে যা করেছো কি আর বলবো। তোমাদের মতো মেয়েরা স্বামীর উপর মানসিক অত্যাচার করে, তারা কখনো ভেবে দেখে না একজন স্বামী স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চায় সব সময়। তুমি আমাকে সময় না দিয়ে সারাদিন টিভি দেখা নিয়ে আর ফোন নিয়ে টিপে টিপি করতে। একজন স্বামী যদি তার স্ত্রীকে এরকম মানসিক নির্যাতন করে, তার নামে মামলা হয়, জেল হয়। কিন্তু মহিলারা যদি স্বামীর উপর এরকম করে, তাদের নামে তো মামলা করতে পারে না। আমরা পুরুষরা নিরুপায়, তাই কষ্ট করে সব সহ্য করতে হয়। আর যদি সহ্য করতে না পেরে দ্বিতীয় বিয়ে করে ফেলে, তখন দোষী হয়ে যায় আমাদের মতো নির্যাতিত পুরুষরা। তুমি তাকে এত কথা বুঝিয়ে কি করবে? আগে তো অনেক বুঝিয়েছিলে, কোনো পরিবর্তন হয়েছিল? তাই সমস্ত কথা বাদ দাও। রিমা আকাশকে হাত ধরে টেনে রুমে চলে গেল। সুমি কান্না করছে। সে বুঝতে পারেনি আকাশ তাকে এভাবে শাস্তি দেবে। ডিভোর্সের কিছুদিন আগে আমার ননদ মিরে এসে আমাকে বলল, তাহলে তোমাদের ডিভোর্সটা সত্যি সত্যি হচ্ছে? আমি নিজের কাপড় গোছাতে গোছাতে দীর্ঘশ্বাস ছাড়লাম। মীরার দিকে না তাকিয়ে ধীর গলায় বললাম, হ্যাঁ, কি বলবো বলো। তোমার ভাইকে হাজার অনুরোধ করে তো কোনো লাভ হলো না। সে আমাকে ডিভোর্স দেবেই। হয়তো আমার মধ্যে কোনো সমস্যা আছে, তাই স্বামী সংসার করতে পারলাম না। মীরা আমার দিকে করুণ চোখে তাকালো, কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না। আমি মীরার করুণ মুখের দিকে তাকিয়ে মলিন হাসলাম। কিছু বলবে মীরা? মীরা আমতা আমতা করে বলল, আসলে ভাবি, ভাইয়া তোমার কোনো দোষের জন্য তোমাকে ছাড়ছে না। ভাইয়ার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাই সে তোমাকে ছেড়ে বিয়ে করতে চাইছে। আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম মীরার দিকে। মীরা অপরাধীর মতো আমার চোখ থেকে চোখ ফিরিয়ে নিল। আমি অস্পষ্ট গলায় বললাম, এসব তুমি কি বলছো মীরা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি সত্যি বলছি ভাবি, জানি না ভাইয়া তোমার বিরুদ্ধে কি অভিযোগ দাঁড় করাবে, তবে সে নিজের ঘাড়ে কোনো দোষ নেবে না, তা আমি খুব ভালো করে জানি। উত্তেজনায় শরীর কাঁপছে আমার। মীরা বুঝতে পেরে আমার পাশে এসে বসল। আমার কাঁধে হাত রেখে মলিন গলায় বলল, আমার কথায় তোমার খারাপ লেগেছে জানি, কিন্তু না বলেও থাকতে পারলাম না। ভাই বিয়ের আগে থেকে এমন ছিল। বিয়ের আগে বা পরে তার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল, তার মধ্যে একজন ছিল আমার খুব কাছের বান্ধবী। মেয়েটা ভাইয়াকে পাগলের মতো ভালোবাসত। ভাইয়া ওর সাথে সম্পর্কে যাওয়ার পর আমাদের বাসায় ঘন ঘন যাতায়াত করত। আমরা সবাই মেনে নিয়েছিলাম,
কিন্তু হুট করে ভাইয়া বেঁকে বসলো, তার নাকি ওকে আর ভালো লাগছে না, সম্পর্ক রাখতে চাইল না ভাইয়া। এটুকু বলে মীরা কেমন যেন চুপ হয়ে গেল। উদাস চোখে সামনে দৃষ্টি ফেলে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমার মাথা ঘুরছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। আমার সবচেয়ে প্রিয় বন্ধু সেদিন আমার পাশে দাঁড়িয়ে অসহায়ের মতো আহাজারি করেছে। ভাইয়ের পা ধরে বারবার ভালোবাসার ভিক্ষা চেয়েছে, কিন্তু ভাইয়া তার দিকে ফিরেও তাকায়নি। উল্টোর কান্নার আকুতি দেখে সে পৈশাচিক আনন্দ পেয়েছে। বাবা মা বারবার বুঝিয়েও ভাইয়াকে রাজি করাতে পারেনি। কিছুদিন পরই ও আত্মহত্যা করে। ওর আত্মহত্যার সবচেয়ে বেশি প্রভাব আমার উপরেই পড়েছিল। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। তার কিছুদিন পরই ভাইয়া তোমাকে বিয়ে করে আনে। তোমাকে সহ্য হতো না আমার। বারবার মনে হতো তোমার জন্যই সব কিছু হয়েছে। এখন বুঝতে পেরেছি তুমি একজন ভুক্তভোগী, ভাইয়ের ভালো লাগার খেলার একজন পুতুল। তাই আজ তোমাকে সত্যটা জানিয়ে দিলাম। আমার মাথার যন্ত্রণা কয়েক গুণ বেড়ে গেছে। এতদিন সংসার করার পরেও আমি আশিকের মাঝে এমন কিছু দেখিনি। আজ মীরার কাছ থেকে কথাগুলো শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে। একটা মানুষ কিভাবে এত নিখুঁত অভিনয় করতে পারে। মীরা আমার অবস্থা হয়তো বুঝতে পারল। আমি আসছি ভাবি, নিজেকে দোষারোপ করো না। তোমাদের বিচ্ছেদে তোমার কোনো ভুল নেই। মীরা চলে গেল। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আশিক আমার স্বামী, আমার ভালোবাসার মানুষটা আমাকে এভাবে ঠকাচ্ছে। আশিক রাত করে বাসায় ফিরল। আমি আশিকের মুখের দিকে তাকিয়ে সে আগের আশিককে খোঁজার চেষ্টা করলাম। আশিক এসে নিজের মতো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি আশিকের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, খাবে না? আশিক বিরক্ত হলো। আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি খেয়ে এসেছি। তুমি নিজের চরকে তেল দাও। এভাবে বলছো কেন? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি। আশিক রেগে গেল, কর্কশ গলায় বলল, আমি তোমাকে বসে থাকতে বলেছি? তোমার ন্যাকামির জন্য তোমাকে আমার সহ্য হয় না। চোখের সামনে থেকে যাও তো। আমি কিছু বললাম না। আসলে আশিককে বলার মতো কিছুই নেই আমার। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আশিক বলল, আমি ডিভোর্সটা তাড়াতাড়ি করাতে চাইছি ইতি। জানি, তবে আমার অপরাধটা এখনও জানি না আশিক। আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল। হুট করে কি এমন হলো যে সরাসরি ডিভোর্স চাইছ? আমাদের মধ্যে কখনোই কিছু ঠিক ছিল না। নিজের দিকে তাকিয়ে দেখেছো কখনো? আয়না দেখো নিজের চেহারা। তোমার সাথে আমাকে মানায়? কোথায় তুমি আর কোথায় আমি? আমি চোখের পানিটুকু মুছে হালকা হাসলাম। তুমি তো বিয়ের আগে থেকে জানতে আমি এমন অগোছালো। এই অগোছালো মানুষটাকে তুমি ভালোবেসেছিলে। এখন আর আমাকে তোমার ভালো লাগছে না? শুধু তাই নয় ইতি, তুমি অগোছালো এটা না হয় বাদ দিয়ে দিলাম। আজ 3 বছর হয়েছে আমাদের বিয়ের। আজ পর্যন্ত তুমি আমাকে বাবা ডাক শোনাতে পারোনি। তোমার মাঝে যদি কোনো সমস্যা নাই থাকে তাহলে তুমি মা হচ্ছ না কেন? ভেবেছো একবার? আমি স্তব্ধ হয়ে গেলাম। আশিক এভাবে আমাকে খোঁটা দিয়ে কথা শোনাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি আর এ নিয়ে কথা বাড়াতে চাইছি না। আগামী সোমবার আমাদের ডিভোর্স হবে, তৈরি থেকো। আমি অশ্রুসিক্ত চোখে আশিকের দিকে তাকিয়ে রইলাম। আশিক আমার কান্না সম্পূর্ণ উপেক্ষা করে মোবাইলে কথা বলতে বলতে বেরিয়ে গেল। আস্তে আস্তে নিজের সব কিছু গুছিয়ে নিচ্ছে। জোর করে আর যাই হোক, সংসার হয় না। আমি চাইলে আশিককে চোখে আঙুল দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করব না। আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আশিক আমার উপর যে অবিচার করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে। পাগলের সাথে সংসার করা গেলেও চরিত্রহীন লোকের সাথে সংসার করা যায় না। বাসা থেকে বেরিয়ে যাওয়ার আগে মীরা আমাকে জড়িয়ে ধরল। আমি মলিন হেসে বললাম, ভালো থেকো মীরা। এই বাড়ি থেকে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু তোমাদের সারা জীবন মনে রাখবো। খুব মিস করব তোমাকে। ভালো থেকো ভাবি, নিজেকে আরেকটা সুযোগ দিও। আমি হালকা হেসে আশিকের দিকে তাকালাম। তা তো অবশ্যই দেব মীরা, জীবন কারোর জন্য থেমে থাকে না। আশিক চমকে তাকালো আমার দিকে। আমার কাছ থেকে এমন কথা নিশ্চয়ই আশা করেনি সে। তবে আমি মিথ্যে কিছু বলিনি। একজন প্রতারকের জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। তাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজের জীবন গুছিয়ে নিতে। আশিকের সাথে ডিভোর্সের কয়েক বছর পেরিয়ে গেছে। এখন আমার নিজের একটা সংসার আছে। আমার স্বামী পেশায় ডাক্তার। কলিং বেলের শব্দে গিয়ে দরজা খুলে অবাক হয়ে গেলাম আমি। দরজার ওপাশে মীরা দাঁড়িয়ে আছে। আমি খুব অবাক হয়ে বললাম, মীরা তুমি? মীরা মলিন হাসল। ভেতর আসতে বলবে না? আমি নিজেকে সামলে তাড়াহুড়ো গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসো। মীরা ভেতরে এসে বসল। চারিদিকে চোখ বুলিয়ে আমার বাসাটা দেখে মুচকি হাসল। ভালোই আছো দেখছি। মীরার কথায় আমিও হাসলাম। হ্যাঁ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের কি খবর বলো? আমার বাসার ঠিকানাই বা পেলে কোথায়? মীরা মাথা নিচু করে মিনমিনিয়ে গলায় বলল, তোমার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করেছে। আমি আসে তুমি বিরক্ত হয়েছ ভাবি? আমি তপ্তশ্বাস ছেড়ে বললাম, আমি আর তোমার ভাবি নেই মীরা, তাই আমাকে আর ওই নামে সম্বোধন করবে না। আর তুমি আসে আমি বিরক্ত হইনি। এতদিন পর দেখে অবাক হয়েছি শুধু। মীরা দীর্ঘশ্বাস ফেলল। আমি কিছু কথা তোমাকে বলতে এসেছি। কথাগুলো না বলে শান্তি পাচ্ছিলাম না, তাই অনেকের কাছে ঘুরে তোমার ঠিকানা জোগাড় করেছে। আমি স্বাভাবিক গলায় বললাম, হ্যাঁ বলো। তোমাদের ডিভোর্সের পরপরই ভাই আবার বিয়ে করেছে। আমি আশিক সম্পর্কে কোনো বিষয়ে আগ্রহী নই মীরা। আমার জীবনে আমি খুব সুখে আছি, তাই অতীত নিয়ে কথা বলতে চাই না।
আমি জানি আমাদের উপর অনেক ক্ষোভ জমে আছে তোমার। আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি। এভাবে বলছো কেন? যা করেছে তোমার ভাইয়া করেছে, তুমি তার করনি। আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি। সেদিন তোমাকে যা বলেছিলাম সব মিথ্যা না হলেও অনেকটাই মিথ্যা ছিল। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না মীরা। আমার বান্ধবী আত্মহত্যা করেনি। আসলে আমার বান্ধবীর সাথে ভাইয়ের অবৈধ সম্পর্ক ছিল। ভাইয়ের জন্য তোমার মনে ঘৃণা তৈরি করতে আমি আমার বান্ধবী মিলে এমন গল্প সাজিয়েছিলাম। আমি শান্ত চোখে তাকিয়ে আছি মীরার দিকে। মীরা একবার আমার চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তোমরা তো সফল হয়েছ মীরা, তাহলে আজকে এই কথা বলছো কেন? তোমার ভাইয়ের তার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে আছে নিশ্চয়ই। এখন তার এসব বলার কোনো মানেই হয় না। মানে আছে ভাবি, কারোর উপর জুলুম করলে আল্লাহ জুলুমকারীকে ছাড় দেন না। ভাইয়ার আমি দুজনে আমাদের পাপের শাস্তি পেয়েছি। আমার স্বামী আমাকে না জানিয়ে আমার খালাতো বোনকে বিয়ে করেছে। যদিও আমাকে তালাক দেয়নি, তবে সদিনের সাথে সংসার করার চেয়ে তালাক হয়ে যাওয়াই বেশি সুখের। ভাইয়া বিয়ে করার কয়েক মাস পরেই আমার বান্ধবী তার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। ব্যাংকে যা টাকা ছিল ভাইয়াকে দিয়ে তা আগেই বাসায় আনিয়ে রেখেছিল। মায়ের গয়নাগুলোও নিয়ে গেছে। ভাইয়া পুরোপুরি ভেঙে গেছে। এখন সারাদিন চুপচাপ বাসায় থাকে। বিয়ের কথা বললে সাফ সাফ মানা করে দেয়। আমি মুচকি হাসলাম। আল্লাহ অন্যায়কারীর বিচার অবশ্যই করবে। আমি তো বিচার তার কাছেই দিয়েছিলাম। আর ধন্যবাদ তোমাদের। তোমরা আমাকে এভাবে না ঠকালে আমি এত ভালো একটা জীবন পেতাম না। এটা সত্যি যে তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছ, আঘাত করেছ। তবে আমি কখনো তোমাদের অভিশাপ দেইনি। দোয়া করি তোমরা সুখে থাকো। তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ভবিষ্যতে আমার সাথে আর যোগাযোগ না করলে খুশি হব। মীরা অপরাধীর মতো বেরিয়ে গেল। আজ আমার ভেতর থেকে নিজেকে খুব হালকা লাগছে। আমি সব কিছু আগে থেকেই জানতাম। ও বাড়ি ছেড়ে চলে আসার পরপর মাঝে মাঝে খবর নিয়েছি ওদের। সত্যি বলতে আমার ওদের জন্য খারাপ লাগছে না। ওটা ওদের প্রাপ্য ছিল। এসব কি শুরু করেছে স্মৃতি? এসব করার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার ভাববে। বড় বোন ইরার ঝাঁঝালো কথায় তাকে কোনো উত্তর দিল না ইতি। সে তার বড় ভাবি নন্দিনীর কাছে গিয়ে দৃঢ় গলায় বলল, কারো কথা কান দিও না ভাবি। তুমি তোমার বাবার কাছে যাও, তার এই মুহূর্তে তোমাকে প্রয়োজন। ইতির বড় ভাবি নন্দিনী চোখের পানি নিয়ে স্বামীর অনুমতির আশায় তার দিকে তাকিয়ে আছে। নন্দিনীর স্বামী আকাশ মাথা নিচু করে তার বড় বোন ইরার পাশে বসে। ইরা আকাশের দিকে আর চোখে একবার তাকিয়ে রুক্ষ গলায় বলে, বছরে কয়েকবার ভাইয়ের বাসায় বেড়াতে আসি। এখানে এলেই যে তোমার এত অসুবিধা হয় বুঝতেই পারিনি। আমি আসাতেই তোমার বাবার বাড়ি যাওয়ার কথা মনে পড়ল নন্দিনী। আগে বলতে তাহলে আমি এত ঝামেলা পুহিয়ে এখানে আসতাম না। বাবা মা বেঁচে নেই, তাই ভেবে বসে থাকতাম। নন্দিনী অসহায় চোখে তাকালো ইরার দিকে। কান্নার ধমকে তার কথাগুলো আটকে গেছে। ইতি বিরক্ত গলায় বলল, এসব কি শুরু করেছিস আপা? আর বেড়াতে এসেছিস ভাইয়ের বাড়িতে। ভাবি থাকুক বা না থাকুক, তো যত্নে তো কোনো ত্রুটি হবে না। আমরা আছি তো। ভাবির বাবা হসপিটালে ভর্তি। মেয়ে হয়ে সেখানে না গিয়ে এখন কি তো সেবা করতে হবে? আকাশ ইতি ধমকে উঠল। অভদ্র মতো কথা বলছিস কেন? বড় আপা এখানে এসেছে কয়েকদিনের জন্য। তার সাথে একদম বেয়াদবি করবি না। নন্দিনী কোথাও যাবে না। আকাশ নন্দিনীর দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, আপার পছন্দের সবকিছু রান্না করো। বাবাকে দেখতে পরেও যেতে পারবে। নন্দিনী চোখের পানি মুছতে মুছতে মাথা নিচু করে চলে গেল। ইরা ইতির দিকে তাকিয়ে দাম্ভিক হাসি হেসে বলল, দেখলি তো, একে বলো মায়ের পেটের ভাই। কয়েকদিন পর তো তোর বিয়ে হবে। এমন মুখে মুখে তর্ক করলে তো শ্বশুরবাড়িতে সংসার করতে পারবি না। ইতি তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি তো দিব্যি সংসার করছো আপা, তাহলে আমিও সংসার করতে পারবো। আমাকে নিয়ে ভেবো না। আমি সত্যিকারের পুরুষ মানুষকে বিয়ে করব, কোনো কাপুরুষকে বিয়ে করব না। তাই এসব নিয়ে ভাবছি না। ইতি রাগ দেখিয়ে চলে গেল। ইরা আকাশকে অভিযোগ করে বলল, দেখলি দেখলি কি বলল? আকাশ মাথা নিচু করে বসে আছে। ইতি যে কৌশলা তাকে কাপুরুষ বলে গেছে সে তা ভালো করেই বুঝেছে। ওর কথা বাদ দাও আপা, তুই থাক তোর মতো। এটা তো তোরই বাড়ি। ঈদের কথা কাঁদিস না। ইরা খুশি হয়ে গেল। আকাশের সাথে কথা শেষ করে নিজের রুমে চলে গেল। বিছানায় নতুন চাদর পাতা। ইরা কিছু একটা ভেবে শয়তানি হাসি দিয়ে নন্দিনীকে ডাকতে লাগল, নন্দিনী, এ নন্দিনী। নন্দিনী তাড়াতাড়ি ইরার রুমে এসে বিচলিত গলায় বলল, কি হয়েছে আপা? ইরা মুখ বাঁকিয়ে বলল, ইস ন্যাকা, কি হয়েছে বুঝতে পারছো না? আমার জন্য এটা কি চাদর বিছিয়েছ? এরকম আমার পছন্দ নয় জানো না? ইচ্ছে করে আমাকে ছোট করতে এসব করো, তাই না নন্দিনী? তুমি চাও আমি যাতে চলে যাই? নন্দিনী অসহায় চোখে ইরার দিকে তাকিয়ে আছে। তার কাছে থাকা সবচেয়ে সুন্দর চাদরটাই সে বিছিয়ে আছে। সে জানত না ইরার এই রং পছন্দ নয়। নন্দিনী ইরাকে বোঝানোর জন্য বলে, বিশ্বাস করুন আপা, আমি জানতাম না আপনার এই রং পছন্দ নয়। আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনি প্লিজ রাগ করবেন না। থাক থাক, আর আদিক্ষাতে দেখাতে হবে না। আকাশ যে কী দেখে তোমাকে বিয়ে করে এনেছিল কে জানে। কত ভালো ভালো জায়গায় মেয়ে দেখলাম, পছন্দ করলো না। তার কি মনে ধরলো তোমাকে? নিজের স্ট্যাটাসের খেয়ালও করলো না একবার। ভাইয়ের বাড়ি এসেও শান্তি নেই, এসব রুচিন কাজকর্ম দেখতে হচ্ছে। যাও, এখানে সংগ্রামত দাঁড়িয়ে না থেকে আমার জন্য জুস তৈরি করে নিয়ে আসো। নন্দিনী চোখের কোণের পানিটুকু আড়াল করে এরা রুম থেকে বেরিয়ে গেল।
সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এ নিয়ে প্রথম থেকে ইরা তাকে কথা শুনিয়ে আসছে। আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। গ্লাসে জুস ঢালতে ঢালতে নন্দিনী চোখের পানি মুছল। বাবার খবর নেওয়া হয়নি, মনটা খুব আনচান করছে। ইতি নন্দিনীর হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে শান্ত গলায় বলল, এসব কেন সহ্য করো ভাবি? এই সংসারের জন্য? এই সংসারে তুমি কোথায় ভাবি? কে তুমি? এই সংসার যদি সত্যিকার অর্থে তোমার হতো, তাহলে যে কেউ এসে তোমাকে এভাবে অপমান করে যেতে পারত না। নরম কাদামাটিকে কিন্তু কুমার পায়ে দোলে হাঁড়ি পাতিল তৈরি করে, শক্ত মাটিকে সে কিন্তু পায়ে দোলতে যায় না। তাই নিজেকে শক্ত করো। কেউ তোমার হয়ে প্রতিবাদ করবে সে অপেক্ষায় থেকো না। যখন দেখবে নিজের উপরই অন্যায় হচ্ছে, তখন নিজে প্রতিবাদ করতে শেখো। নন্দিনী কিছু বলল না। ইতির কথায় মলিন হাসি দিল। ইতির গালে হাত রেখে হালকা শ্বাস ছেড়ে বলল, প্রতিটি মানুষই চায় তার একান্ত ব্যক্তিগত কেউ থাকুক, কেউ তাকে নিজের মতো করে আগলে রাখুক। এ চাওয়াটুকু দোষের কিছু না ইতি। যখন তোমার একান্ত একজন মানুষ হবে, তখন বুঝতে পারবে আমার সে একান্ত মানুষটা তো আছে, কিন্তু সে আমার একান্ত হয়ে উঠতে পারেনি, আমাকে আগলে রাখতে শিখেনি। তাই আমি প্রতিবাদের জোরটুকু খুঁজে পাই না। আচ্ছা, আমার কথা ছাড়ো, তুমি কি কিছু নিতে এসেছিলে? ইতি দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। তারপর বলে, হ্যাঁ, আপাত জুসটা আমি নিয়ে যাচ্ছি, এসে তোমাকে সাহায্য করব। সব কাজ একা একা করতে যাবে না। দুপুরের খাওয়া শেষ হলে আমরা হসপিটালে আঙ্কেলকে দেখতে যাব। নন্দিনী মলিন মুখে বলল, মেয়েদের বিয়ে হয়ে গেলে তাদের নিজেদের কোনো পরিবার থাকে না, স্বামী সংসারী সব। তোমার ভাই অনুমতি না দিলে কিভাবে যাবো ইতি? তাই অযথা জেদ করে নতুন করে অশান্তি করো না। ইতি রাগ দেখিয়ে নন্দিনীকে কিছু না বলেই জুসের গ্লাস নিয়ে চলে গেল। বিকেলে সে নন্দিনীকে নিয়ে হসপিটালে যাবে, তাতে যা হওয়ার হোক। খাবার টেবিলে বসে ইরা এক লোকমা ভাত মুখে দিতেই মুখ বিকৃত করে ফেলল। এসব কি রান্না করেছ? কোনো মশলাই তো দাওনি ঠিক করে। কেমন জঘন্য লাগছে খেতে। বাবার বাড়ি যেতে পারোনি বলে এভাবে শোধ তুলছ? আকাশ অসহায় চোখে একবার নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আকাশ শান্ত গলায় বলল, খাবার তো ঠিকই আছে আপা, তোর খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। ইতি ভাত মাখাতে মাখাতে বলল, আসলে আপার মনের তেতোভাবটা মুখ অব্দি চলে এসেছে, তাই সবকিছু জঘন্য মনে হচ্ছে। পানি খা আপা, দেখবি তেতোভাবটা গিলে ফেলেছিস, তখন আবার সবকিছু খেতে ভালো লাগবে। ইরা কটমট চোখে তাকালো ইতির দিকে। আকাশ ইতিকে চোখ রাঙিয়ে ইশারায় নিষেধ করল কিছু না বলতে। ইরা কাঁদার ভান করে বলল, আমি তো এখন তোদের চোখের বিষ হয়ে গেছি, তাই যে যেভাবে পারছিস অপমান করছিস। তোদের সংসার আমি তো বাইরের মানুষ, তাই আমি আসলে তোদের খুব অসুবিধা হয়। সরাসরি বলে দিলে পারিস, এত অপমানের ওষুধ খোঁজা তো কোনো মানে হয় না, আমি আজই চলে যাব। আহা, কি শুরু করলি আপা? এসব খেতে না পারলে আমি বাইরে থেকে তোর জন্য বিরিয়ানি নিয়ে আসছি, তবু রাগ করিস না প্লিজ। এরা কিছু বলল না, হাসি মুখে উঠে নিজের রুমে চলে গেল। ইতি বিরক্ত গলায় বলল, তুই একটু বেশি করছিস ভাইয়া। ভাবি এত কষ্ট করে রান্না করেছে, আর আপা অযথা এসব নাটক করে ভাবিকে অপমান করছে। তুই এভাবে চুপ করে সহ্য করিস কেন, আমি তাই বুঝতে পারছি না। আকাশ দীর্ঘশ্বাস ছাড়ল। আপা আমাদের সবার বড়, শ্বশুরবাড়িতে আপাকে খুব কষ্ট সহ্য করতে হয়। কথায় কথায় খোটা দেয়া আপার শাশুড়ির স্বভাব। আপার শাশুড়ি চেয়েছিল আমি তার ছোট মেয়েকে বিয়ে করি, কিন্তু আমি তা না করে নন্দিনীকে বিয়ে করেছি। তাই আপাকেও বাড়িতে প্রতিনিয়ত অপমান অবহেলা সহ্য করতে হচ্ছে। সে রাগ থেকে আপা নন্দিনীর সাথে এমন ব্যবহার করে। আপা এখানে আসে কয়েকদিনের জন্য, এতে আমরা অতিষ্ঠ হয়ে যাই। আপা তো বছরের পর বছর এই যন্ত্রণা ভোগ করছে, সে কিভাবে সহ্য করবে এসব? এখানে সে এমন করে যদি সে মনে শান্তি পায়, তাহলে করুক। নন্দিনী আমার জন্য না হয় একটু সহ্য করলো, কয়েকদিনের তো ব্যাপার। আপা চলে যাওয়ার পর যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বাবাকে দেখতে আমি নিজে নিয়ে যাব তোমাকে। আমি আপার একমাত্র আশ্রয়। এখন আমি যদি মুখ ফিরিয়ে নেই, সে কোথায় যাবে বলো? নন্দিনী আকাশকে বলল, তুমি কিছু ভেবো না, আমি কিছু মনে করিনি। আর আপা কি তোমার একার? আপা তো আমারও, তার কথা আমি কষ্ট পাইনি। তুমি আপার জন্য বিরিয়ানি নিয়ে এসো। আমার বাবার সাথে কথা হয়েছে, সে এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। পরে এক সময় গিয়ে দেখে আসবো। হ্যাঁ ভাইয়া, তুই যা, আপার পছন্দ মতো খাবার নিয়ে আয়। আমি গিয়ে আপাকে একটু রাগিয়ে আসি। আকাশ হাসি মুখে যেতে যেতে বলল, তোরা কিছু খেতে চাইলে বলতে পারিস, আসার সময় নিয়ে আসবো। আর নন্দিনী, আমি কিন্তু বাবাকে দেখে এসেছি, চিন্তা করো না। নন্দিনী মুচকি হাসল। ইতি তার পছন্দের খাবারের নাম বলতে ব্যস্ত। প্রতিটি মানুষের আলাদা কিছু গল্প থাকে, কিছু না জেনেই আমরা তাদের বিচার করি, যা কখনোই করা উচিত নয়। রান্নাঘরে ঝিনুক রান্না করছিল আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল, যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে। হঠাৎ রান্নাঘরে মস্ত বড় একটা মাছ নিয়ে এসে তার দেওর রিভু বলল, ভাবি আজ জমিয়ে মাছের পাতুরি বানাও, আমার বন্ধুরা আসবে, ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলে কথা দিয়েছি। ওরা আবদার করলো আজই আমাদের বাসায় আসবে, ওরা রাস্তায় আছে। আমি তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম বাজার থেকে, বেশ সস্তা আর বেশ টাটকাও। দেখো মাছটা এখনো নড়ছে। ঝিনুক একবার পেছন ঘুরে রিভুর হাতের মাছটা দেখল, বেশ বড় সাইজের মাছ। গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে, তখন এত বড় মাছ আসেনি। ছোট ছোট দু চারটা পোনা এনেছিল তার শ্বশুরমশাই।
আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হলো এ শ্বশুরবাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথেয়তা নেই। রিভু 2 বার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলালো। তারপর মুচকি হেসে বলল, কি ভাবি মাছটা কেমন? ভাইয়ের মতন না? এই মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুচমচে করে ভাজি করবে, আর তারপর পাতুরি। জমে যাবে আজকের লাঞ্চ। আচ্ছা ঠিক আছে, মাছটা তুমি নামিয়ে রাখো, আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো। পারলে তোমার মাকে একটু ডেকে দিও, ওনার একটু সাহায্য লাগবে। আমাকে আর ডাকতে হবে না, আমি এখানে এসে গেছি। আমি তো জানি তুমি একা একা এসব কিছু করতে পারবে না। এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার রুমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, তাই হাতে করে নিয়ে এলাম। দেখো কে ফোন করেছে। ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার বড় আপু প্রায় 10 বার ফোন করেছে, কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি। রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে, আর ফোন নিয়ে রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে। আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক। কি হয়েছে আপু, এতবার ফোন দিয়েছো কেন? দেখছো যখন ফোনটা ধরছি না, তখন আর ফোন না করলেই তো পারতে, আমি পরে না হয়ে ব্যাক করতাম। ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল, যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। জামেলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হঠাৎ কাঁদতে শুরু করলো যে? কিছু কি বলেছে তোমার আপু? কোনো খারাপ খবর? ঝিনুক ফোনটা নামিয়ে রাখলো গ্যাস ওভেনের পাশে। তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তোমাকে তো একটা প্রশ্ন করেছি। কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে? কোনো খারাপ খবর? আমার অনেক শরীর খারাপ করছে, তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসায় যেতে বলেছে। আম্মুর সেবা করার জন্য কেউ নেই। আমি যদি আম্মুর কাছে না যাই তাহলে হয়তো আম্মুকে সুস্থ করা যাবে না। বিছানা থেকে উনি উঠতে পারছে না 3 দিন হলো, কিছুই খাননি। আপুকে কি বলবো বুঝতে পারলাম না। জামেলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি। বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসায় গিয়ে থাকবে, এটা একটা শাশুড়ির জন্য চরম খবর। শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে? বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে। জামেলা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন। এদিকে কোনো উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে। অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায়। ও ভাবি, এত কি ভাবছ? তুমি এত দেরি করে দিলে আজকে আমার সম্মান থাকবে না। এই মাছটাও এখানে থাকলো, জমি রান্নাটা করো। আমার বন্ধু কিন্তু চলে আসবে, আজ আমার মান সম্মান তোমার হাতে। রিভু চলে যেতে আফসার এসে তাড়া দিল ঝিনুককে। তোমার নাস্তা বানানো কমপ্লিট? আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে। ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতেই আফসার দেখল ঝিনুকের চোখ দুটো জলে ভরা। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ঝিনুক, হঠাৎ কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? আমু কিছু বলেছে? আমি খুলে বলো। সকাল আপু 10 বার ফোন করেছিল, ফোনটা রিসিভ করোনি কেন? রুমেই তো ছিলে। আসলে আমি বাথরুমে ছিলাম তাই ধরতে পারিনি। কি বলেছে আপু? আম্মুর অনেক শরীর খারাপ, আমাকে ও বাসায় কয়েকদিনের জন্য যেতে বলেছে। আম্মুর সেবা যত্ন করার জন্য আমি না গেলে আম্মু সুস্থ হবে না। 3-4 দিন ধরে কিছুই নাকি খাচ্ছেন না। আফসার ফ্রিজ থেকে জলের বোতল বার করল। তারপর বোতলের মুখটা খুলে ঢকঢক করে জল খেল, আর ঝিনুকের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আজকের দিনটা কোনো রকমে ম্যানেজ করো। আমি কালকে তোমায় আম্মুর বাসায় দিয়ে আসবো, চিন্তা করো না। কিন্তু আম্মু অসুস্থ হলে তোমায় কেন সেবা যত্ন করতে হবে? তোমার ভাইয়া ভাবি কি করবে? ওরা তো বাড়িতেই থাকে, ওরাই তো তোমার আম্মুকে দেখতে পারে। দেখে না কেন সবসময় তোমার আম্মুর শরীর খারাপ হলে তোমাকে ফোন করে ডাকা হয়? তুমি কি এখন আমার সাথে এসব জেরা করার জন্য দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি টিফিন করে অফিসের জন্য বের হও। আমি কোথাও যাব না। বিয়েটা যখন হয়ে গেছে তখনই শ্বশুরবাড়িতে আমাকে থাকতে হবে। আমি খুব ভালো করে জানি তোমার ভাই একটা বড় মাছ নিয়ে এসেছে, সেটাকে আজকে পাতুরি বানাতে হবে। অনেক ঝামেলা আছে। তুমি তাড়াতাড়ি অফিসে চলে গেলে আমি কাজ করার সময় পাবো। আফসারকে অফিসে পাঠিয়ে দিয়ে ঝিনুক সে বড় মাছটা নিয়ে বসল। আর মাছটা বেশ ওজনও, আর টাটকা মাছের ফুলকোগুলো লাল লাল দেখে মনে হচ্ছে অনেক দাম দিয়ে কেনা। দেওরের বন্ধু এলে যখন এবার সে বড় মাছ রান্না হয় তখন কারো চোখে পড়ে না, অথচ আমার বাপের বাসা থেকে কেউ এলে অল্প একটু খরচ করলে যেন সবার পকেট খালি হয়ে যায়। কেন যেরকম 2 রকম মানসিকতা পোষণ করে শ্বশুরবাড়ির লোকজন তা আমার জানা নেই। জামেলা বেগম হঠাৎ করে রান্নাঘরে এসে বললেন, এত ভারী মাছ তুমি কাটতে পারবে না, আমাকে দাও, আমি করে দিচ্ছি। আর শোনো, তুমি এক্ষুনি স্নান করে রেডি হয়ে নাও, আমি তোমার ব্যাগ গুছিয়ে রেখেছি। ঝিনুক যেন আকাশ থেকে পড়ল। এসব কি বলছে তার শাশুড়ি মা? ভূতের মুখে যেন রাম নাম। এমন কথা সে কোনোদিনও আশা করেনি। ঝিনুক আশ্চর্য হয়ে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বলল, ব্যাগ গুছিয়ে রেখেছেন মানে? কোথায় যাব আমি? কোথায় আবার? তোমার বাবার বাড়ি। তোমার মা অসুস্থ না, তার জন্য তোমার এইটুকু কর্তব্য করা লাগবে, না হলে আমি নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবো না। তুমি ওঠো, আমি কাজ করে নিচ্ছি। কিন্তু মা, রিভুর বন্ধু এলো তো রিভু খাবারের জন্য ফরমায়েশ করবে। সে আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে,
সে দায়িত্ব পালন না করলে তো সেও চিৎকার করবে। সেগুলো আমার উপর ছেড়ে দাও। এই বাসাতে আমি যা বলবো সেটাই হবে। তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও। আমি ব্যাগটা ডাইনিংয়ে নামিয়ে রেখেছি, তোমার সুবিধা হবে। মায়ের কথা শুনে আশ্চর্য লাগলেও সে তাড়াতাড়ি হাত ধুয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তারপর মোটামুটি রেডি হয়ে ডাইনিংয়ে ব্যাগটা নিতে যাবে, আর তখনই রিভু এসে বলল, দেখো ভাবি কে এসেছে, আমার বন্ধু নেহা। তোমার রান্না কি কমপ্লিট? আজ একটু আমার বন্ধুকে তোমার হাতের রান্না খেয়ে দেখিয়ে দাও তো। ঝিনুক নেহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কেমন আছো তুমি? আমি খুব দুঃখিত গো, আজ ভেবেছিলাম তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো, কিন্তু রান্নাটা আমি করতে পারিনি। রান্নার দায়িত্ব মানিয়েছেন। রান্না করনি মানে? তুমি রান্না না করলে কে করছে? আর তাছাড়া তুমি ছাড়া এই বাসায় পাতুরি ভালো করে কেউ বানাতে পারে না, এইটুকু আবদার রাখতে পারতে। রান্নাঘর থেকে জামেলা বেগম বেরিয়ে এসে বললেন, এত বছর ধরে আমার রান্না খেয়ে আজ বুঝি আমার রান্না ভালো লাগছে না? আর তাছাড়া বৌমার মায়ের ভীষণ শরীর খারাপ। আজ যদি বৌমা এই বাড়ি থেকে না যেত তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হতো। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে তারা কখনো পর হয়ে যায়? আমরাও শ্বশুরবাড়ির লোকরা যদি ওর এই পরিস্থিতি না বুঝি তাহলে কেই বা বুঝবে? আজ যদি আমি অসুস্থ হই আর আমার মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকরা না ছাড়ে তাহলে আমার কি ভালো লাগবে? রিভুর মায়ের কথা শুনে নেহা ভীষণ খুশি হলো আর বলল, আন্টি, এই প্রথম আপনার কাছে এসেছিলাম। আমি ভেবেছিলাম জানি না আপনারা কেমন মানুষ হবেন, তবে আজকে আপনাকে এই কথাগুলো বলতে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। কয়টা মেয়ে এই ধরনের শ্বশুরবাড়ি পাওয়ার ভাগ্য নিয়ে জন্মায় বলুন তো? এত ভালো মানসিকতা শ্বশুরবাড়িতে থাকে না। আপনি সত্যি একজন বড় মনের মানুষ না হলে এ ধরনের কথা বলতে পারতেন না। তুমি কে তা আমি জানি না মা, তবে আজ যখন আমার বাড়িতে প্রথম এসেছ তখন আমার হাতে জমিয়ে মাছ ভাতটা খেয়ে নিও। খুব একটা খারাপ রান্না করি না আমি, আর মেয়েটার মায়ের ভীষণ শরীর খারাপ, তাই আজকে ওকে পাঠানোটা আমার কর্তব্য ছিল। ঝিনুক তার শাশুড়ি মায়ের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল আর মনে মনে ভাবল, সত্যিই তো ও ভাগ্য করে এমন একজন শাশুড়ি মা পেয়েছেন। তা না হলে আজকের দিনে মেয়েদের মনের অবস্থা বোঝার মতন শাশুড়ি খুব কম বাড়িতেই থাকে। নিজেকে সৌভাগ্যবতী মনে করে মায়ের কাছে বিদায় নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য রওনা দিল। রিভু আর নেহা তাকিয়ে রইল জামেলা বেগমের দিকে। এত সুন্দর মাতৃত্ববোধ সত্যি হয়তো পৃথিবীতে আর কোথাও নেই। ভালোবাসা থাকলে প্রত্যেকটা সম্পর্কই সুন্দর হয়ে ওঠে, তা শাশুড়ি বৌমার হোক বা অন্য কিছু। ময়লার ছুরিতে ইঞ্জেকশন দেখে চমকে গেল সোহা। বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই যে তাকে ইনসুলিন দেওয়া লাগে, তাহলে ইঞ্জেকশন এলো কোথা থেকে? ময়লার ছুরিতে থাকা ইঞ্জেকশন হাতে নিয়ে কিছু ভাবছিল, তখনই তার ননদ নয়না হাজির। কি খুঁজছো ভাবি? এটা কোথা থেকে এলো? আমাদের বাড়িতে কোনো ডায়াবেটিস রোগী নেই, এটার আমদানি ঘটল কিভাবে? কোথায় দেখি? এত মোটা ইঞ্জেকশন দিয়ে ডায়াবেটিস রোগীদের ইনসুলিন দেয় না, এটা অন্য কিছুর। তুমি এত শত ভেবো না, কেউ হয়তো কোথা থেকে কুড়িয়ে এনে ফেলেছে। কি অবুঝের মতো কথা বলছো? বাসায় কোনো বাচ্চা নেই, থাকলেও বুঝতাম কোথা থেকে নিয়ে এসেছে। বড়রা এসব কোটাতে যাবে কেন? তোমার সাথে ভুলভাল কথা। কেউ তো এনেছে, না হলে কি হেঁটে হেঁটে ফার্মেসি থেকে চলে এসেছে? আচ্ছা, এটা নিয়ে জল খোলা না করি, কোনো কুইলকানারা যখন খুঁজে পাচ্ছি না রেখে দেওয়াই ভালো। না, এর রহস্য উদ্ঘাটন না করা অবধি আমি পিছু হাঁটছি না। আমার কিছু একটা খটকা লাগছে, এমন কিছু একটা এই বাড়িতে ঘটছে যা আমাদের অজানা। সোহা গলার আওয়াজ বাড়িয়ে কাজের মেয়ে রোজিনাকে ডাকল। ভাবি ডাকছেন? তোর নাম যদি রোজিনা হয় তাহলে তোকে ডেকেছে। জি ভাবি কন, আমার নামই রোজিনা। এটা ময়লার ঝুড়িতে কি করে আসলো, তুই কিছু জানিস? আমি কইতে পারি না ভাবি, আমিও মাঝে মাঝে ময়লাওয়ালার কাছে ফেলতে গিয়া এই ইঞ্জেকশনটা দেখি। কে ফেলে কইতে পারবো না, কারণ আমি তো দেখি না। তুই আগেও ময়লার ঝুড়িতে ইঞ্জেকশন দেখেছিস? যে ভাবি, 2 থেকে 3 দিন দেখছি। আমাকে বলিসনি কেন? আমি কি কমু, ভাবছি আপনাদের মধ্যে কেউ সুই দেয়, আপনিও বোধহয় জানেন, তাই বলি নাই। তোর বিষয়টা আমাদের জানানো উচিত ছিল। যাই হোক ভাবি, বাদ দেন, এটা নিয়ে পড়ে থাকলে চলবে? বড় ভাইয়া ছোট ভাই এলে তাদের জিজ্ঞেস করেন, এখন এটা নিয়ে ঘাটাঘাটির দরকার নেই। তোমার এটা নিয়ে এত গাছারা ভাব কেন? আমি খুঁজলে কি আমার কোনো সমস্যা হবে? যখন থেকে আমি ইঞ্জেকশনের কথা বলছি তখন থেকে তুমি আমার পিছন লেগে আছো, এটা বাদ দিতে বলছো। ঘটনা কি বলো তো? এখন তো আমার তোমাকেই সন্দেহ হচ্ছে। কোনো ক্রমে তুমি ইঞ্জেকশনের সাথে জড়িত নও তো? কি যাতা বলছো? আমার ইঞ্জেকশনের সাথে সম্পর্ক কি হবে? এখন তুমি কি আমাকে সন্দেহ করছো ভাবি? ভাবি, আমার কাম আছে, আমি যাই। হ্যাঁ যা। রোজিনা তড়িঘড়ি করে রান্নাঘরে চলে গেল। সোহা চোখ ঘুরিয়ে নয়নার দিকে তাকাতেই নয়না চমকে গেল। আমার তোমাকে সন্দেহ হচ্ছে, সত্যি করে বলে দাও, এই ইঞ্জেকশনের ঘটনা কি? আমি সত্যি কিছু জানি না, এই বিষয়ে আমার কিছু জানা নেই। তুমি বেহুদা আমাকে সন্দেহ করছো। এমন কিছুই না, আমি জানলে তোমাকে বলে দিতাম। তাহলে আমাকে এসবে মন না দিতে তাড়া দিচ্ছিলে কেন? যাতে তুমি এসব নিয়ে পড়ে না থাকো। আমার ক্ষুধা লাগছে, দয়া করে কিছু খেতে দাও। সোহা ভ্রু কুচকে কিছু সময় ননদের দিকে তাকিয়ে থেকে ইঞ্জেকশন হাতে নিয়ে উঠে চলে গেল। খাটে আধশোয়া হয়ে আনমনে কিছু ভাবছে সোহা। অপূর্ব কাজ থেকে এসে ফ্রেশ হয়ে তার পাশে বসল।
কি ব্যাপার? আসার পর থেকে দেখছি তুমি আনমনে কি ভাবছো? আমি এসেছি সেদিকেও তোমার নজর নেই। একটা সিরিয়াস বিষয় নিয়ে ভাবছি, বিষয়টাকে মাথা থেকে বের করে দিতে পারছি না। আমার ধ্যান জ্ঞান জুড়ে এখন সেটাই আছে। কি সিরিয়াস ইস্যু, আমাকে বলা যাবে কিছু? নিশ্চয়ই, শোনো তাহলে। আজকে সকালে ময়লার ছুরিতে একটা ইঞ্জেকশন পেয়েছে। ইঞ্জেকশন? আমাদের বাসায় ইঞ্জেকশন দেয় কে? সেটাই তো চিন্তা করছি, আমাদের বাসায় কেউ ইঞ্জেকশন দেয় না। তাহলে এগুলো এলো কোথা থেকে? আসলেই তো, কোথা থেকে এলো? কোনো ক্লু পেলে কি? পেলে কি বসে থাকি? আমার মাথায় হ্যাং হয়ে আছে, ইঞ্জেকশন কোথা থেকে এলো। তুমি তো জানো, আমি যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করি, তার শেষ না হওয়া অবধি আমার পেটের ভাত হজম হয় না। বাড়িতে আমরা মানুষ 4 জন, রোজিনা 2 বেলা রান্না করে চলে যায়। আমাদের 4 জনের মধ্যে কি হতে পারে? তুমি কিংবা আমি কেউ নেই, বাকি রইল আনন্দ, নয়ন। ওদের দুজনের মধ্যে কি কেউ হতে পারে? ওদের দুজনের উপর আমার খেয়াল রাখা উচিত। মাঝে বাবার বাড়ির ভেজালে সংসারের প্রতি ভালো করে নজর দেওয়া হয়নি। আমার একটু বেখেয়ালিতে তোমার সংসারে কি হাল হয় দেখেছ? তুমি সংসারে করতে, তোমার নজর ছাড়া সংসার এলোমেলো তো হবেই। এখন চিন্তা করো না, খুব শীঘ্রই ইঞ্জেকশনের বিষয়ে সুরাহা হয়ে যাবে। তুমি এখন এটা নিয়ে পড়ে থেকো না। তোমরা ভাই বোন যতটা সহজভাবে বিষয়টা নিচ্ছ ততটা সহজ নয়। আমার মন বলছে এর পেছনে বড় কোনো খাপলা আছে। তুমি দেখো, আমি রহস্য উদ্ধার করেই ছাড়ব। করবেই তো, গোয়েন্দা বাপের গোয়েন্দা মেয়ের বলে কথা। এত কিছু সহজে ছেড়ে দেবে বলো? আমার বাপকে টানবে না বলে দিচ্ছি। উনি কি করলো এর মাঝে? আরে রাগ করছো কেন? আমি একটু মজা করলাম। তা জনাবা, আজকে রাতে কি খাবার পাবো? নিশ্চয় জনাব, চলুন আপনার ভাই বোনকে ডেকে নেবেন দয়া করে। সকালবেলা আনন্দ রুমের দরজায় দাঁড়িয়ে উকি মারল। সোহা তখন বিছানা ছাড়ছে। ভাবি, ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো কাজে চলে গেছে। কোনো দরকার আনন্দ? হ্যাঁ, দরকার ছিল। বলো। আমাকে কিছু টাকা দাও। টাকা দিয়ে কি করবে? দরকার ছিল। আমি বুঝলাম দরকার, কিন্তু কি দরকার তাই বলো। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাব, আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, তাই ভাইয়ের কাছে এসেছিলাম। সত্যি? হ্যাঁ। সকালের খাবার খেয়েছ? বাইরে থেকে খেয়ে নেব। আজকাল ঠিকমতো খাওয়া দাওয়া করো না। চেহারার অবস্থা কি হয়েছে আয়না দেখেছ? তোমাকে দেখে মানুষ ভয় পেয়ে যাবে। কয়েকদিন আগে জ্বর থেকে উঠলাম, তাই শরীরের এই অবস্থা। রাতে ঘুম হয় না, অস্থির অস্থির লাগে। তোমার কাণ্ড কারখানা আমার খুব একটা বেশি সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে বলো তো? কাল রাতে খেতে বসে দেখলাম ভালো করে খেতেও পারলে না, সারাদিন রুমে বসে থাকো। খাওয়ার প্রতি এত অনীহা সৃষ্টি হলে কি করে চলবে? ভাবি, তুমিও প্লিজ ভাইয়ের মতো বকাবকি শুরু করো না। আমার দেরি হয়ে যাচ্ছে। কয়টা টাকা দাও না, বন্ধুদের সাথে অনেকদিন সময় দেওয়া হয় না। আচ্ছা, অপেক্ষা করো, আমি দিচ্ছি। সোহা টাকা নিয়ে এলে সেখানে নয়না উপস্থিত হলো। ওকে কিসের টাকা দিলে ভাবি? 2 দিন পর পর এত টাকার প্রয়োজন হয় কেন ওর? সেদিন আমার পার্স থেকে 1000 টাকা মেরে দিয়েছে, আজ আবার ভাবির কাছ থেকে টাকা চাইতে এসেছিস। এত টাকা খরচ করিস কেন? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব টাকা নষ্ট করছিস। কাজকর্ম করে নিজের খরচ চালাতে পারিস না? কত হাত পাতবি? বেশি কথা বলিস কেন? ভাবি আমাকে টাকা দিচ্ছে বলে কি তোর হিংসে হচ্ছে? তুই নে, মানা করছে কে? আমি তোর মতো অপব্যয়ী নই, কারণে অকারণে টাকা নষ্ট করি না। তুই দিনকে দিন টাকা উড়িয়ে বেড়াচ্ছিস। ভাইয়ের কষ্ট করে টাকা ইনকাম করে, শুধু শুধু বন্ধুদের নিয়ে টাকা নষ্ট করছিস। চাকরি বাকরি খোঁজ, নিজের খরচ নিজে চালাতে শিখ। 2 দিন পর বউ আসবে, তখন কি ভাইয়ের টাকায় বউকে খাওয়াবি? মারবো এক থাপ্পড়। বড় হয়ে গেছে, বড় বড় কথা বলতে শিখে গেছে। যা সর। আনন্দ সাইড কাটিয়ে চলে গেল। 2 ভাই বোনের কথায় সোহা মিটমিট করে হাসছিল। তোমার ওকে টাকা দেওয়া উচিত হয়নি। সেদিন আমার পার্স থেকে টাকা চুরি করেছে। তুমি পরশু বাবার বাড়ি ছিলে, সেদিন ভাইয়ের থেকে টাকা নিয়েছে। ও এর মধ্যে আরও টাকা নিয়েছে? হ্যাঁ, তোমাকে কি বললাম, এ সপ্তাহে এই নিয়ে 4 বার টাকা নিল। এত টাকা দিয়েও কি করে? কি করবে? বন্ধু সমাজ আছে না, সে সমাজের সেবা করে, প্রায় তাদেরকে কাঙাল ভোজ দেয়। সোহা চিন্তিত চোখে নয়নার দিকে তাকালো, তারপর দৌড়ে আনন্দের রুমে চলে গেল। অনেক রাত করে আনন্দ ফিরল। দরজা খুলল কাজের মেয়ে। বাসায় ঢুকে দেখে সবাই জেগে বসে আছে। কি ব্যাপার রোজিনা, আজকে তুমি এত রাতে বাসায় যে? রোজিনা চুপ করে আছে। সবাই একসাথে বসে আছো কেন? তোমায় স্বাগতম করতে। মানে? তোর চোখ এত লাল কেন? কি জানি গিয়েছে, ইচ্ছে মতো চুলকালাম তাই লাল হয়ে গেছে। চোখে কিছু গেলে হেলে দুলে হাঁটতে হয় বুঝি? ঠিকমতো দাঁড়াতে পারছিস না, এত ঢুলছিস কেন? সারাদিন পর বাসায় ফিরেছি, আমি ক্লান্ত। ক্লান্তির কারণে এমন লাগছে, আমার শরীর চলছে না। আমার একটু ঘুম প্রয়োজন। চাইপাস ঘিরলে তো এমন হবেই। চাইফাস বলতে কি বুঝালি? তুমি যা বুঝলে। তোমাদের কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। এটা কি? অদ্ভুত, দেখতে পাচ্ছ এটা একটা ইঞ্জেকশন। আমাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন? আমরাও দেখতে পাচ্ছি এটা একটা ইঞ্জেকশন। তোর রুমে এটা কি করে এলো?
তুই ইঞ্জেকশন দিয়ে কি করিস? আমি ইঞ্জেকশন দিয়ে কি করব? সেটাই তো জিজ্ঞেস করছে তোমার ভাইয়া। তুমি ইঞ্জেকশন দিয়ে কি করো? এটা তোমার ঘর থেকে মিলেছে। ও, মনে পড়েছে, আমার এক বন্ধুর আমি নিয়ে এসেছিলাম। মিথ্যে বানাতে হলে পারফেক্ট যুক্তি দিতে হয় ভাইয়া। একটা ব্যবহার করা ইঞ্জেকশন তুই তোর বন্ধু থেকে নিয়ে এসেছিস, যুক্তিটা হাস্যকর হয়ে যায় না? মিথ্যে বলে লাভ নেই, আমি রোজিনার থেকে সবটা জেনে গেছি। আনন্দ চোখ লাল করে রোজিনার দিকে তাকালো। রোজিনা ভয়ে ভয়ে বলল, আমার দোষ নেই ছোট ভাইজান, ভাবি আমারে এমন গাজী বাঘের মতো দৌড়ছে, আমি ডরাই গেছিলাম, তাই সব কইয়া দিছি। তোকে টাকা আমি এর জন্য দিয়েছিলাম? তুই ইঞ্জেকশন ময়লা ছুরিতে ফেলেছিলি কেন? আমি সোজা ড্রেনে ফেলতে বলেছিলাম। যেদিন হালাইতে কইছিলেন, ভাবি আমারে ডাকতে ডাকতে আমার দিকে আইতেছিল। আমি এটা পলানোর লাইগা ঝুড়িতে ফালাইয়া দিছিলাম, ভাবছিলাম পরে ফালাইয়া দমো। কামের চাপে ভুলে গেছিলাম, যখন মনে পড়ল তখন ইঞ্জেকশন ভাবির হাতে পড়ে গেছে। আমি তোকে জানে মেরে ফেলবো। সাহস থাকলে আমার সামনে ওর একটা আঁচড় কেটে দেখা, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। অমানুষ হচ্ছে, ইঞ্জেকশন দিয়ে ড্রাগ নেওয়া হচ্ছে, সেই খবর জেনে যাওয়াই ও আরেকজনকে মেরে ফেলতে চাচ্ছে। ছি ভাইয়া, তোর এত অধপতন হয়েছে? হবে না কেন, সঙ্গদোষে লোহা বাসে। বখাটে ছেলেদের সাথে চললে এমনই হবে। হ্যাঁ, আমি ড্রাগে আসক্ত, কার কোনো সমস্যা? আমার ড্রাগে শান্তি লাগে। আমার বন্ধুরা আমাকে শান্তিতে থাকার ওষুধ জানিয়ে দিয়েছে, এটা খেলে সকল দুঃখ থেকে মুক্ত থাকা যায়। অপূর্ব সামনে এসে আনন্দকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলল, তোর কিসের এত দুঃখ? চাপ দিয়ে পিঠের ছাল তুলে ফেলবো বেয়াদব। ছ্যাফেস গেলে আবার বড় বড় কথা বলা হচ্ছে। আমার কোনো দুঃখ নেই, এসব নিলে ভালো লাগে তাই নেই। এখানেকে শান্তি যে তোমার কত বড় ক্ষতি করছে তা যদি তুমি বুঝতে, তাহলে আমার বন্ধু নামক শত্রু আর ড্রাগ দুটোকে তুমি বর্জন করতে। কোনো প্রকৃত বন্ধু কখনো বন্ধুকে বিপদে ঠেলে দেয় না। যারা তোমাকে ড্রাগের প্রতি আসক্ত করছে তারা তোমার বন্ধু নয়, ওরা বন্ধু নামের কলঙ্ক। তুই এমন কিছু করবি তা আমি কখনো ভাবতেও পারিনি। ড্রাগ ভালো জিনিস না ভাই, এটা তোকে পুরোপুরি নিঃশেষ করা না অবধি ছাড়বে না। এটা ধীরে ধীরে তোকে অন্ধকার জগতে ডুবিয়ে দিবে। তুই না চাইতেও অপরাধের সাথে জড়িয়ে পড়বি, তোর নাম আর আনন্দ থাকবে না। এত ক্যাচক্যাচ ভালো লাগছে না, আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি যাই, কাল সকালে সব শুনবো। অপূর্ব ক্ষেপে মারতে গেলে সোহাত ধরে ফেলল। আনন্দ রুমে গিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুমি আমাকে আটকালে কেন? ওকে আমি মেরে বাসা থেকে তাড়াবো। পাগলের সাথে পাগলামি করবে? ওকে বাসা থেকে তাড়িয়ে দিলে এরকম নানা অপরাধে জড়িয়ে পড়বে। ওকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করো, এটাই সঠিক কাজ হবে। হ্যাঁ ভাইয়া, ভাবি ঠিক বলেছে, ভাইয়াকে রিহাবে পাঠাও, বাসায় থাকলে কিছুই বদলাবে না। ঠিক আছে, তাহলে সে ব্যবস্থাই করি। রোজিনাকে কি করবে? ওর বাড়িতে আজই শেষ দিন, ওকে কাছ থেকে ছাড়াই করে দিলাম, এটাই হলো শাস্তি। পরদিন রোজিনাকে ছাড়িয়ে দেওয়া হলো এবং রিহাবে খবর দেওয়া হলো। সেখানকার মানুষ এসে আনন্দকে নিয়ে গেছে। আনন্দ এখন রিহাবে আছে।